আসসালামু আলাইকুম। তো 18তম শিক্ষক নিবন্ধনের নতুন একটা আপডেট ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এই ভিডিওতে স্কুল পর্যায়ে 2 এর A to Z আদ্যপান্ত জানার চেষ্টা করব। সুতরাং আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে 2তে আবেদন করবেন বা 1-এ অথবা কলেজে যারা আবেদন করবেন, ভিডিওটা সকলের দেখা একদম, আমি যদি বলি বাধ্যতামূলক, এটা বলা ভুল হবে না আমার জন্য। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই ভিডিওতে স্কুল পর্যায়ে 2 এর যে পরীক্ষার ধরন, বেতন, কতজন আবেদন করে, লিখিত যে সিলেবাসটা বা প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে বা কিভাবে অ্যান্সার করলে আপনি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন, এই হোল বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সুতরাং একটা সেকেন্ড স্কিপ করা যাবে না। তো আমি প্রথম থেকে শুরু করি। তো আপনারা সকলেই জানেন যে 3টা পর্যায়ে কিন্তু পরীক্ষাটা হয় বা 3টা পর্যায়ে আছে শিক্ষক নিবন্ধনের। একটা হচ্ছে স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, আর একটা হচ্ছে কলেজ পর্যায়ে। তো শুধুমাত্র এই স্কুল পর্যায়ে 2 এর সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এইচএসসি বা আলিম। তো এই সর্বনিম্ন যোগ্যতা দিয়ে যে কেউ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানটাতে যেই বেতন স্কেলটা আমি যদি বলি, সেটা 16তম গ্রেডের চাকরি, অর্থাৎ 9,700 থেকে 22,000 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য সুবিধা আছে কিন্তু, কারণ এই যে পদটা, এখানে কিন্তু যে পোস্টিংটা যেখানে হয় সেটা কিন্তু স্কুলে হয় না, মূলত হয় হচ্ছে মাদ্রাসাতে। এবং ওই মাদ্রাসার আপনাকে ক্লাস নেওয়া লাগতে পারে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, এর বাংলা এবং ইংরেজি। ঠিক আছে, সুতরাং কলেজ থেকেও মাদ্রাসা থেকেও কিন্তু এই বেতনের বাইরে কিন্তু এক্সট্রা কিছু টাকা পাবেন। এবং প্রত্যেক মাসে তো 5% করে ইনক্রিমেন্ট বাড়বেই। তো তো বেতন শেষ, যোগ্যতা গেল। এখন আমরা আসি হচ্ছে পরীক্ষার ফুল প্রসেসটা। তো আপনারা জানেন যে কোনো শিক্ষক নিবন্ধনের যে কোনো পর্যায়ের পরীক্ষা মূলত 3টা ধাপে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি, তারপর লিখিত, তারপর হচ্ছে ভাইবা। তো প্রিলিমিনারি ক্ষেত্রে স্কুল পর্যায়ের একদিনে পরীক্ষা হবে, একটা প্রশ্নে, স্কুল পর্যায়ে 2 এর একটা প্রশ্নে, এবং কলেজ পর্যায়ে আরেকটা প্রশ্নে পরীক্ষা হয়। তো স্কুল পর্যায়ে 2 যে পরীক্ষাটা, এটাও সেমভাবে 3টা ধাপে পরীক্ষাটা সম্পূর্ণ হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি, লিখিত এবং হচ্ছে ভাইবা। তো প্রিলিমিনারি সিলেবাসটা কীরকম? তো প্রিলিমিনারিতে টোটাল 4টা সাবজেক্টের, প্রিলিমিনারিটা হচ্ছে এমসিকিউ টাইপ, এবং ওইখানে 100টা এমসিকিউ থাকবে। এবং ওই 100টা এমসিকিউর ভিতর আপনি যদি 40 মার্ক ওইখান থেকে উঠাতে পারেন, তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এবং এই প্রিলিমিনারির নম্বরটা কিন্তু আসলে অ্যাড হয় না, শুধুমাত্র লিখিত এবং ভাইবার যেই নম্বরটা, এটা অ্যাড করে টোটাল মেধা তালিকা তৈরি করা হয়। কিন্তু প্রিলিমিনারিটা গুরুত্বপূর্ণ কেন? কারণ লিখিত এবং ভাইবা অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে প্রিলিমিনারি পাস করা লাগবে। এবং এখানে সবচেয়ে বেশি মার্ক পাওয়া তেমন একটা বাধ্যতামূলক না, কিন্তু 40% মার্ক পাওয়া অবশ্যই বাধ্যতামূলক, কারণ আপনাকে লিখিত অংশগ্রহণ করার জন্য প্রিলিমিনারিতে পাস করা লাগবে। তো প্রিলিমিনারি সিলেবাসটা হচ্ছে বাংলাতে 25 এমসিকিউ 25টা, ইংরেজিতে 25টা এমসিকিউ, গণিতে 25টা, জেনারেল নলেজে 25টা এমসিকিউ। কিন্তু প্রিলিমিনারিটা জাস্ট যেহেতু আমি বললাম শুধুমাত্র পাস করা লাগে, এবং এখানে সুবিধাটা হচ্ছে এখন 18তম থেকে একটু সুবিধা করে দিয়েছে প্রিলিমিনারি পাসটা। যেমন গতবার বা এ যাবৎকালীন কিন্তু প্রিলিমিনারিতে প্রতি 2টা ভুলে 1 নম্বর কাটা যেত, কিন্তু এখন প্রতি 4টা ভুলে কিন্তু 1 নম্বর করে কাটা যাবে। সুতরাং প্রিলিমিনারিটা পাস করা একটু সহজ হবে। একদম সহজ তা না, আমি যদি বিগত বছরগুলোর হিসাব করি, এই শুধুমাত্র স্কুল পর্যায়ে 2তে গতবারের হিসাব অনুযায়ী আবেদন করে প্রায় 1,20,000, 30, 40, 50 এরকম, 1,30,000, 40, 50 হাজারের মতো আবেদন করলো। কিন্তু শুধুমাত্র 40% নম্বর এখান থেকে উঠানো লাগে। তারপরেও দেখা যায় যে 1,30,000, 40 হাজারের ভিতর কিন্তু পাস করে জাস্ট 30 থেকে 40 হাজার মতো প্রিলিমিনারিতে, যেখানে শর্ত দেওয়া ছিল শুধুমাত্র 40% মার্ক পাওয়া লাগবে। ঠিক আছে, সুতরাং প্রিলিমিনারিটা আপনারা প্রিলিমিনারি সিলেবাসটা দেখে ওই অনুযায়ী এখন থেকেই 4টা সাবজেক্টের মেন যে পয়েন্টগুলো সেগুলো পড়তে থাকবেন। আশা করি প্রিলিমিনারিতে পাস একদম সহজ হয়ে যাবে। তারপরে আমরা আসি হচ্ছে লিখিত সিলেবাসটা বা লিখিত প্রশ্নের প্যাটার্নটা আমি একটু পরে বলতেছি। তার আগে আমি ভাইবার যেই ফাংশনটা, এটা আমি শেষ করি। তো প্রিলিমিনারিতে পাস করলে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এবং লিখিত পরীক্ষায় পাস করলে কিন্তু আপনি ভাইবায় অংশগ্রহণ করতে পারবেন। এবং ওই লিখিত এবং ভাইবার যে মার্কটা, এটা অ্যাড করে টোটাল মেধা তালিকা তৈরি করা হয়। এবং আপনি যদি সর্বোচ্চ মার্কসের ভিতর থাকেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে শিক্ষক হতে পারবেন। তো ভাইবার যে বিষয়টা, ভাইবাই মার্ক হচ্ছে টোটাল 20 নম্বর। তো এই 20 নম্বরের ভিতরে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সার্টিফিকেটে কিছু নম্বর থাকবে, আর একটা হচ্ছে মৌখিক প্রশ্নে কিছু নম্বর থাকবে। তো সার্টিফিকেটের নম্বরটা হচ্ছে একদম ফিক্সড, অর্থাৎ
সার্টিফিকেটে হচ্ছে 12 নম্বর 12 মার্কস, এবং সেখানে এসএসসি অথবা দাখিলে থাকবে 6 নম্বর, আপনার জিপিএ হিসাবে কাউন্ট করা হবে। আর হচ্ছে এইচএসসি বা আলিমে থাকবে, আলিমের সার্টিফিকেটে থাকবে 6 নম্বর, টোটাল 12 নম্বর। আর মৌখিক কিছু প্রশ্ন করবো এখানে, তো ওইখানে থাকবে হচ্ছে 8 নম্বর, টোটাল 20 নম্বর। এই 20-এর ভিতরে আবার 40% মার্ক পাওয়া লাগে মূলত ভাইভায় পাস করার জন্য। তো মূলত খুব বেশি যে একটা ফেল করে এমনটা না, ভাইভাতে ফেল করে না বললেই বলা চলে। তো ভাইভা নিয়ে আমাদের মেইন মাথা ব্যথা না, আমাদের মেইন টেনশন হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার, যেটা এই লিখিত পরীক্ষা। কারণ অনেকে আসলে আমাদের কমেন্ট বক্সে জানাচ্ছিলেন যে এই স্কুল পর্যায়ে 2 এর যে প্রশ্নের প্যাটার্ন বা পরীক্ষার ধরন বা A to Z আসলে অনেকে বুঝতে পারছিল না। তো আমি এই ভিডিওতে হোল বিষয় কিন্তু ক্লিয়ার করতেছি। তো এখন আমরা আসি হচ্ছে লিখিত যে পরীক্ষাটা, সেই লিখিত পরীক্ষায়। তো লিখিত পরীক্ষা মূলত স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের কিন্তু অনেক ভাগ আছে, যা সাবজেক্ট অনুযায়ী বা অনেকগুলো সাবজেক্ট মিলে একটা পরীক্ষা এরকম। কিন্তু শুধুমাত্র এই স্কুল পর্যায়ে 2 এর যে সিলেবাস একদম সরল, সেটা হচ্ছে বাংলায় 50, ইংরেজিতে 50, আর অন্যান্য কোনো সাবজেক্ট না এখানে। তো এই বাংলায় 50-এর ভিতর এখন আমরা দেখব যে কি থাকে, এবং ইংরেজি 50-এর ভিতর কি থাকে, এই বিষয়টা এখন আমরা দেখি। তো বাংলার যে 50 নম্বর লিখিত, আমি কিন্তু লিখিততে চলে আসছি। তো লিখিতর ভিতর বাংলার 50-এর ভিতর 1 নম্বর যে প্রশ্নটা থাকে, এবং এখানে লেখা থাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে সাহিত্য থেকে মূলত প্রশ্ন আসে, এবং খুবই সংক্ষেপ প্রশ্ন। যেমন রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু প্রশ্ন আসতে পারে, কাজী নজরুল সম্পর্কে বা বিভিন্ন কাব্যগ্রন্থ সম্পর্কে, উপন্যাস, এই টাইপের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। এবং এখানে দেওয়া থাকে প্রায় 7টা বা 8টা প্রশ্ন, আমার খেয়াল নাই। তো ওই 7টা বা 8টা প্রশ্নের ভিতর তোমাকে বা আপনাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, এবং প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 2, তাই টোটাল 10 এখানে থাকবে। তার মানে 1 নম্বর হচ্ছে 10 নম্বর। এটা সাহিত্য থেকে প্রশ্ন আসে মূলত, এবং একদম জেনারেল নলেজ টাইপেরও বলা চলে। মূলত সাহিত্য বাংলার যে জেনারেল নলেজ, কিছু মুখস্থ টাইপ প্রশ্ন আছে না, যেমন অমুক উপন্যাস অমুক লেখক লিখছে, এই টাইপের প্রশ্ন। তো ওইটা গেল 1 নম্বর। এখন 2 নম্বর থাকে হচ্ছে ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, এবং এখানেও 10 নম্বর। তো ব্যাকরণ থেকে এরকম লেখা থাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। টোটাল এটার ভিতরে আবার 4টা ভাগ থাকে, একটা হচ্ছে ক, খ, গ এবং ঘ। কতে থাকে হচ্ছে প্রকৃতি নির্ণয়, খতে থাকে সমাস, গতে বিপরীত শব্দ, ঘতে হচ্ছে বানান। তো এই প্রত্যেকটা আন্ডারে আবার দেখা গেল 3-4টা করে অপশান আছে। যেমন প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে দেখা গেল 3-4টা আছে। তো এখান থেকে যে কোনো 2টা কিন্তু আপনি অ্যান্সার করা লাগবে, এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 5 করে। তার মানে প্রকৃতি থেকে 5টা থাকবে, সমাস থেকে 5টা, বিপরীত শব্দ থেকে 5টা, বানান থেকে 5টা। প্রত্যেকটার মার্ক যদি 1 করে হয়, তাহলে যদি যে কোনো 2টা করা হয়, তাহলে 2 × 5 = 10। তার মানে 1-এ 10, 2-এ 10। 3, 4 এবং 5 হচ্ছে সম্পূর্ণ লিখিত। তো 3-এর ভিতর 3-এ থাকবে হচ্ছে আবেদনপত্র আর অথবা নিমন্ত্রণ। আবেদনপত্র থেকে একটা আসবে, অথবা দিয়ে নিমন্ত্রণপত্র থেকে একটা আসবে। তো আপনাকে যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার করা লাগবে, এবং সেখানকার মার্কস হচ্ছে 10। তারপরে 4-এ হচ্ছে ভাব সম্প্রসারণ থাকবে, ভাব সম্প্রসারণ একটাই থাকবে। তো 2টা থাকবে, ভাব সম্প্রসারণ 2টা থাকবে, ওখান থেকে যে কোনো একটা অ্যান্সার করা লাগবে। তো এখানেও মার্কস হচ্ছে 10। আর 5-এ থাকবে হচ্ছে সারাংশ হচ্ছে 10 নম্বর। এই গেল হচ্ছে আমার হোল বাংলার টোটাল লিখিত সিলেবাস। ঠিক আছে, এভাবে করে কিন্তু প্রশ্ন আসবে। তো বাংলায় 50 নম্বর। এখন আসে হচ্ছে আমাদের আরেকটা যে সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইংরেজিতে কিন্তু 50 নম্বর পরীক্ষা হবে, এই দুটো দিয়ে 100। তো ইংরেজির যে 50 নম্বরের যে মান বন্টনটা, সেটা এরকম যে প্রথমে আপনাকে একটা বড় একটা প্যাসেজ দেওয়া থাকবে। এখানে ওই প্যাসেজের ভিতর প্যাসেজ থেকে কয়েকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। প্যাসেজ থেকে 1 নম্বরের প্রশ্ন আসে, এবং এই 1-এর ভিতর আরও 3টা ভাগ থাকে। তো ওই 3টা ভাগের ভিতর A, B, C আকারে থাকে। তো এর ভিতর থাকে হচ্ছে কোশ্চেন মার্ক, 4টে প্রশ্ন লেখা লাগে। তো প্রত্যেকটার মান থাকে হচ্ছে 1, ওই প্যাসেজ থেকে অ্যান্সার করা লাগবে। টোটাল মার্ক হচ্ছে 4। আর B নম্বর হচ্ছে আপনাকে যে প্যাসেজটা দেওয়া থাকবে, ওই প্যাসেজের কিন্তু কোনো টাইটেল দেওয়া থাকে না। তো B নম্বরে বলা হবে যে ওই প্যাসেজটার আপনি একটা সুন্দর একটা টাইটেল দেন। ওই যদি একটা টাইটেল দিতে পারেন, তাহলে কিন্তু ওইখান থেকে টোটাল টাইটেল দিলেই কিন্তু আপনি 1 মার্ক পাবেন। ছোট্ট করে একটা টাইটেল দিয়ে দিলেন, ওইখান থেকে পাবেন হচ্ছে 1। আর C নম্বর থাকবে হচ্ছে ওই যে প্যাসেজটা দেওয়া থাকবে, ওই প্যাসেজটা সামারাইজ করতে বলা হবে। ছোট্ট করে 4-5 লাইনে আপনি যে ওই প্যাসেজ পড়ে কী বুঝলেন, ওটা খুবই সংক্ষেপে একটা সামারাইজ করবেন।
এবং ওই সামারাইজেশনে থাকবে হচ্ছে 5 নম্বর। টোটাল তাহলে একের ভিতরে আমি কত পেলাম, টোটাল 10 নম্বর থাকলো, কিন্তু প্রশ্নে 4, টাইটেলে 1, সামারিতে 5, টোটাল 10। 2 নম্বর থাকবে হচ্ছে গ্রামার, 2 আর 3 থাকবে গ্রামার পোর্শন। একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, টোটাল 5টা দেওয়া থাকে, সরি 6-7টা দেওয়া থাকে, ওইখান থেকে যে কোনো 5টি অ্যান্সার করা লাগে এবং এখানে মার্কস হচ্ছে 5। 3-এ থাকবে হচ্ছে আর্টিকেল থাকে, সব বেশিরভাগ সময় আর্টিকেল থাকে, তো আর্টিকেল 5টা থাকবে, 5টাই 5 মার্ক, এবং 4, 5 এবং 6 এটা হচ্ছে লিখিত টাইপের। এর ভিতর 5 হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা, তো যে কোনো একটা অ্যান্সার করা লাগবে। তো এখানেও মার্ক হচ্ছে 5, আর 4 এবং 6 হচ্ছে রিটেন পার্ট। তো 4-এ হচ্ছে অ্যাপ্লিকেশান অথবা দিয়ে রিপোর্ট থাকবে, অ্যাপ্লিকেশান একটা থাকবে অথবা থাকবে হচ্ছে রিপোর্ট, ওইখানে মার্ক হচ্ছে 10। আর হচ্ছে আর 6 নম্বরে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের 10, তার মানে টোটাল 50। এই বাংলায় 50 আর হচ্ছে ইংরেজিতে 50। তো এরকমভাবে এটার ভিতর টোটাল অ্যাড করে যেই নম্বরটা পান এবং এখান থেকে যদি পাস করেন, তার ভাইভাতে যে মার্কটা পাবেন ওই দুইটা অ্যাড করে আপনাকে মেধা তালিকা তৈরি করা হবে যে আপনি কত নম্বর সিরিয়ালে। তো এখন যে মেন যে সমস্যাটা হয়েছে যে আপনারা জানেন যে 3টা পর্যায় আছে, তো এই 3টা পর্যায়ের ভিতর শুধুমাত্র এই স্কুল পর্যায়ে অনেক কিন্তু সিট সংখ্যা খুবই কম। যেমন আমি যদি একটা হিসাব করি যে টোটাল আবেদন করে বা পরীক্ষা দেওয়া আছে 1,60,70,000 মতো, তো ওইখানে কিন্তু বাধ্যবাধকতা নাই যে আপনাকে এত নম্বর পাইলে কিন্তু আপনি পাস করবেন, তা না, জাস্ট 40 নম্বর পাইলে কিন্তু পিলি পাস করবেন। এত কম নম্বর পাওয়া সত্ত্বেও কিন্তু এত স্টুডেন্ট পাস করে না, শুধুমাত্র 30 থেকে 40 হাজার, এত স্টুডেন্টের মধ্যে 30 থেকে 40 হাজার কিন্তু পিলি পাস করে। তো সুতরাং পিলির গুরুত্ব একদম অনেক। তারপরে আসে হচ্ছে, তো এই পিলির 30-40 হাজারের যখন পিলি পাস করলো তারা তো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে। তো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে দেখা যায় যে এখান থেকে পাস করে জাস্ট 3 থেকে 4 হাজার মতো। কারণ এই লিখিত পরীক্ষার পাসটা এটা কিন্তু আপনার উপর নির্ভর করতেছে না, এটা নির্ভর করবে সম্পূর্ণ এনটিআরসি এর উপর। কারণ ওদের যতগুলো হচ্ছে সিট সংখ্যা ফাঁকা থাকবে তার 3 গুণ তার 3 গুণ টিকায় মূলত, ওটা আছে ওদের উপর নির্ভর করতেছে। ওটা আসলে আপনি চাইলেও আপনি এটা এখান থেকে করতে পারবেন না যে আমার অত নম্বর পাইলে আমি পাস করব, এরকমটা না। আপনার টার্গেট থাকবে হচ্ছে একদম সর্বোচ্চ মার্কস, আপনার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন ওইখানে, কারণ সর্বোচ্চ মার্কস থেকে 3-4 হাজার মতো এখান থেকে নিবে। তার মানে কীভাবে লেখা লাগবে বা খাতায় উপস্থাপন করা লাগবে সব কিছু আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। তো মার্কস তোলার একটা পদ্ধতি হচ্ছে, এখানে দেখেন আপনারা যে লিখিততে এই যে আবেদনপত্র, ভাব সম্প্রসারণ বা রিটেন পার্ট, বাংলার ক্ষেত্রে যদি বলি, ইংরেজির ক্ষেত্রেও সেম, রিটেন পার্টে কিন্তু অনেক নম্বর, দেখেন হিউজ নম্বর, এখানে 10, এখানে 10, এখানে 10, 30 নম্বর রিটেনে বাংলায়, ইংরেজিতে রিটেনে আছে 30 নম্বর, 60 নম্বরের রিটেনে চলে গেল। সুতরাং আপনি যদি রিটেন পার্টটা ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার নম্বর মানে হায়েস্ট নম্বর গেইন করা সম্ভব বা সুবিধা হবে গেইন করতে। আর বাকি যে পার্টটা আছে গ্রামারে, এখানে কিছু ভুল হইলেই তো, তারপর ইংরেজিতে যদি 2-একটা ভুল যাই গেল তাও সমস্যা নেই, কিন্তু যদি আপনি ওভারঅল রিটেন পার্টটা ভালো করেন তাহলে কিন্তু এক্ষেত্রে খাতার যে সৌন্দর্য, খাতা ও লেখার উপস্থাপন করার একটা পদ্ধতি বা লেখার যে একটা পদ্ধতি, ওটা যদি খুব সুন্দর করেন, একই জিনিস আপনিও যা লিখতেছেন অন্য একজন কিন্তু একই জিনিস প্রায় লিখবে, কিন্তু উপস্থাপন করার যে পদ্ধতি বা খাতার সৌন্দর্য, এই বিষয়গুলো কিন্তু আসলে ভ্যারি করে, ঠিক আছে। তো কি বললাম, লিখিততে পাস করায় 3-4 হাজার মতো, আর সর্বশেষ ভাইভাতে কিন্তু পাস করায় 1500 মতো, অর্থাৎ এই 1500 কিন্তু শেষ মুহূর্তে যে 1500-র ভিতর যদি মেধা তালিকা দিবে, ওখান থেকে দেখা গেলো 1200 বা 1000 মতো শিক্ষক নিল। তো আরেকটা বিষয় এখানে আমি মেনশন করে দেই, আপনারা যারা স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 অথবা কলেজ পর্যায়ে একসাথে আবেদন করতে যাচ্ছেন, তাদের জন্য একটা দুঃসংবাদই বলা চলে। কারণ এই প্রিলিমিনারি যে পরীক্ষাটা, এটা কিন্তু স্কুল পর্যায়ে 1 এবং হচ্ছে স্কুল পর্যায়ে 2, এটা কিন্তু এক টাইমে একটা মানে সেম টাইমে, অর্থাৎ সকালে যদি স্কুল পর্যায়ে 1 হয় 9টা থেকে 10টা, আর ওইদিকে একই দিনে বিকাল টাইমে হবে হচ্ছে কলেজ পর্যায়ের পরীক্ষা। সুতরাং আপনি যদি অ্যাপ্লাই করেনও তারপরেও কিন্তু স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2-তে পরীক্ষা দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা খামোখায় 350 টাকা খরচ করে এই যারা স্কুল পর্যায়ে 1 আবেদন করেছেন, স্কুল পর্যায়ে 2-তে আবেদন করার কোনো প্রয়োজনই আমি মনে করি না, অথবা চাইলে আপনারা করতেও পারেন। কারণ এখানে সিট সংখ্যাও যেমন কম, ওই ক্ষেত্রে পরীক্ষাটাও কিন্তু এক সময় হয়।
ঠিক আছে। আর লিখিত পরীক্ষা আসলে লিখিত পরীক্ষা স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এর একদিনে হয়, আর কলেজ পর্যায়ে একদিনে হয়। তো আশা করি A to Z আসলে স্কুল পর্যায়ে 2 এর আদ্যপান্ত আপনারা বুঝতে পারছেন। এরপরও আর আশা করা যায় যে কোনো প্রশ্ন থাকার কথা না, তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করে জানাবেন। আরেকটা অনুরোধ থাকবে আপনাদের উপর, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই আমাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চাকরি সংক্রান্ত সকল আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। এক্ষেত্রে প্রাইমারি হোক, বিসিএস হোক, হাই স্কুল হোক, তারপরে শিক্ষক নিবন্ধন সহ মানে সরকারি চাকরির যত ধরনের আপডেট ছাড়াও যত প্রস্তুতি, আমরা কিছুদিন পরে প্রস্তুতিমূলক যে ভিডিওগুলো আছে বা লাইভ ক্লাস আছে ওইগুলো কিন্তু আমরা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নেব। সুতরাং যারা চাকরি প্রত্যাশী আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।